রাষ্ট্র ক্ষমতায় আসার পরে এই যে চোরের গোষ্ঠী এই চৌরি করে সারা বিশ্বে বাংলাদেশের ইজ্জত মেরে একদম শেষ করে দিয়েছে। তা বাংলাদেশের কাম সারা এই চোরের গোষ্ঠী, এর 14 গোষ্ঠী চোর শেখ পরিবারের, তারা এই দেশটাকে ধ্বংস করে দিয়েছে। বাংলাদেশের 1971 পরে যারা শাসন ব্যবস্থায় ছিলেন, আমার নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যখন শাসন ব্যবস্থায় ছিলেন, সেই শাসন ব্যবস্থায় বাংলাদেশকে কোথায় নিয়ে গেছিলেন সেটা আমি বললে হয়তোবা অন্যরকম হবে, জাতীয় নেতৃবৃন্দ যারা আছেন তারা বলবেন। কিন্তু আমরা এটাও দেখেছি যে বাংলাদেশের নির্মাণ হওয়ার পরে যেই শাসক দল যারা দাবি করেছিলেন, যারা রাষ্ট্রের দায়িত্বে ছিলেন, শেখ পরিবার এই চোরের গোষ্ঠী কিভাবে চোর এবং লুটপাট করেছিল মরহুম শেখ মুজিবের নেতৃত্বে। তার ছেলেরা ব্যাংক ডাকাতি করত, তার এই মরহুম শেখ মুজিবের নেতৃত্বে তৎকালীন প্রথম গুম হয়েছিল জহির রায়হান, এবং তৎকালীন প্রথম ক্রস ফায়ার দেওয়া হয়েছিল সিরাজ শিকদারকে। এখানে যারা জাতীয় নেতৃবৃন্দ আছেন তারাই ভালো জানেন। কিন্তু দুঃখ হলো, সত্য কথা, তার মেয়ে রাষ্ট্র ক্ষমতায় আসার পরে এই যে চোরের গোষ্ঠী এই চৌরি করে সারা বিশ্বে বাংলাদেশের ইজ্জত মেরে একদম শেষ করে দিয়েছে। আমরা একটি নাটক দেখেছিলাম, আপনারাও দেখেছেন, সেখানে কিন্তু একটা ডায়লগ ছিল যে কাম সারা। তা বাংলাদেশের কাম সারা এই চোরের গোষ্ঠী, এর 14 গোষ্ঠী চোর শেখ পরিবারের, তারা এই দেশটাকে ধ্বংস করে দিয়েছে। কাজেই আজকে আপনি দেখেছেন যে লন্ডনে সেই ব্রিটিশ এমপি টিউলিপ নিয়ে কিভাবে আন্তর্জাতিক মিডিয়াতে বলছে, এবং বাংলাদেশের ইজ্জত কিন্তু শেষ। মজার ব্যাপার হলো, আমাদের প্রতিবেশী দেশ তারা যাদেরকে ভয় পেতেন, শেখ হাসিনার ঘাড়ে বন্দুক রেখে তাদেরকে তারা ফাঁসির মঞ্চে ঝুলিয়েছেন। কিন্তু প্রতিবেশী দেশ ভারতকে বলতে চাই, যাদের দেখে ভয় পান, যাদের জমের মতো ভয় পান, তারা কিন্তু ন্যায় বিচার পেয়ে কারাগার থেকে বেরিয়ে গেছে। গতকালকে আপনারা দেখেছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আমাদের বাবর ভাই কিন্তু বেরিয়ে গেছেন। এখন ভারত কাঁপো 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 করছে, কারণ 5ই আগস্টের পরে ভারত আর বাংলাদেশে সুবিধা করতে পারছে না, কারণ তার প্রেমিক হারা হয়ে গিয়েছেন, কারণ তারা তো জনগণের সাথে বন্ধুত্ব করেননি। গতকালকে দেখলাম বাংলাদেশে বিজেপি, আমার বিজেপি ভাইরা সেই কুষ্টিয়ার সীমান্তে 5 কিলো জমি বেদখল ছিল, সেটাও দখল মুক্ত করেছে। তাই বন্ধুরা বলতে চাই, আজকে যারা বিপ্লবের গান গেয়ে নতুন ঘোষণাপত্র তৈরি করতে চান, তাদের কাছে আমাদের প্রশ্ন, আমরা এখানে যারা আছি তারা কত ত্যাগ করেছি, কত নির্যাতনের শিকার হয়েছে। আমরা যারা জাতীয় রাজনীতির সাথে সম্পৃক্ত ঢাকায় থাকি, কিন্তু আমাদের পরিবার, অনেকের পরিবার কিন্তু গ্রামে থাকে। সেই অসহায় মা, অসহায় বোন, অসহায় ভাইদেরকে রাতের অন্ধকারে এই শেখ হাসিনার পুলিশ বাহিনী কিভাবে নির্যাতন নিপীড়ন করেছে, সেই গল্প কাহিনী হয়তোবা আমরা অনেকেই ভুলে যাচ্ছি। আমি যেখানে দাঁড়িয়ে কথা বলছি, এখানে চৌধুরী আলম ছিল, তার লাশের সন্ধানও এখন পর্যন্ত পাওয়া যায়নি। কাজেই এই যে 17 বছরের যেই গল্প, এই গল্প যদি 1000 বছরও বলি তবুও শেষ হবে না, 1000 সিনেমা করলেও শেষ হবে না। মান্না ভাই, আজকে যারা আছেন আপনারা জাতীয় নেতৃবৃন্দ, তাদের কাছে আমাদের অনুরোধ থাকবে, এই 17 বছরের গল্প কাহিনী আপনারা ভুলে যেন না। আমরা এমনও সময় কাটিয়েছি, সারাদিন না খেয়ে রাতের অন্ধকারে কোনো আত্মীয়র বাসায় আশ্রয় নিতে যে তখন রাত 11টা, আমাদের দেখে আত্মীয়রা মুখ কালা করে থাকতেন, বলতেন তুমি কি খেয়েছো? আমরা না খেয়েও বলতাম আমরা খেয়েছি। আবার জীবনকে বাঁচানোর জন্য ফজরের নামাজের পরে সেই বাসা থেকে ছুটে অন্য বাসায় গিয়েছি। আমি ব্যক্তিগতভাবে এই ঢাকা শহরে 100-র উপরে গত 17 বছরে বাসা চেঞ্জ করেছি। রাস্তায় ঘুমিয়েছি, ছাদে ঘুমিয়েছি, ধান খেতে ঘুমিয়েছি। এই ইতিহাস যারা ভোলানোর চেষ্টা করছেন, যারা বলার চেষ্টা করছেন 24-এর আন্দোলন আমাদের ফসল, তাদের প্রশ্ন করতে চাই, কত ত্যাগ করেছেন, কতজন মানুষ খুন হয়েছে, কতজন পরিবার হারা হয়েছেন। আমরা যারা আছি আমরা ত্যাগ করেছি। বিএনপি পরিবার, নাগরিক ঐক্য, ভাসানী অনুসারী পরিষদ, লেবার পার্টি, জামাত, আমরা ত্যাগ করতে জানি, ভোগ করতে জানি না। কাজেই ত্যাগের রাজনীতিতে নিয়ে আমরা আছি। মান্না ভাই ওদিন একটি কথা বলছে, আমার খুবই ভালো লাগছে, বলছিল যে কে শিক্ষিত কে ডক্টর এটা বিষয় না,
কে কত বড় ত্যাগ করেছেন এটাই হবে ইতিহাসে লেখা।